আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশি সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধ করা না গেলে ভবিষ্যতে আরও বেশি মহামারীর কবলে পড়তে পারে বিশ্ব, বললেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি উন্নয়নের 6 দফা প্রস্তাব। কাল রাজধানীতে করোনা টিকাদান উদ্বোধন। সারা দেশে শুরু 7 ফেব্রুয়ারি, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন নিরাপদ, দাবি ঔষধ প্রশাসনের। কাল চট্টগ্রাম সিটি নির্বাচন। 735টি কেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ। পাল্টাপাল্টি অভিযোগ প্রধান দুই মেয়র প্রার্থীর। প্রতিযোগিতামূলক নির্বাচনের আশা ইসি। মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার সুপারিশ। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে খুলে দেওয়া হতে পারে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। চালের দাম নিয়ন্ত্রণ সম্ভব হয়নি, কৃষকের কাছ থেকে সংগ্রহে ব্যর্থতা, জানিয়েছেন কৃষিমন্ত্রী। মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আর এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারলে বিশ্বকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হতে পারে। ডিজিটাল প্ল্যাটফর্মে জেনেভায় অনুষ্ঠিত অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সংক্রান্ত ওয়ার্ল্ড হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের দুদিনব্যাপী আলোচনার উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন। কো-চেয়ারের বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, সন্দেহ নেই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও সময়োপযোগী প্রচেষ্টার উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I convey my sincere appreciation to WHO, FAO and OIE for taking this very timely initiative of coordinated efforts to address the challenges of antimicrobial resistance. I am happy to see a large number of policymakers of various countries today with us to finalize an action plan with their ideas and visions. Mankind is facing one of দেশে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হবে কাল বুধবার। ভার্চুয়ালি টিকাদান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, নিরাপদ বিবেচনা করেই দেশে আসা 50 লাখ ডোজের ছাড়পত্র দেওয়া হয়েছে। কুর্মিটোলা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীকে দিয়ে বুধবার দেশে শুরু হবে করোনার ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করবেন। আগামীকালকের যে মূল প্রোগ্রাম, সেটার জন্য আমাদের প্রস্তুতিটা পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে আমাদের পক্ষ থেকে। পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে নানা প্রস্তুতি নেওয়া সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কুর্মিটোলা হাসপাতালে। পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম দিন 25 জনকে দেয়া হবে করোনার ভ্যাকসিন। আগামী 7 তারিখে একযোগে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। কালকে এখানে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। সেই উদ্বোধন আয়োজনটি আমরা দেখতে এসেছি এবং এখানে সুন্দর একটি আয়োজন হয়েছে এবং সার্বিক প্রস্তুতি এখানে আছে। তা আমরা কালকে ঢাকায় আরও 3-4টি হাসপাতালে এই কোভিড-19 টিকা কর্মসূচি শুরু করবে। এদিকে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনা 50 লাখ ডোজ করোনার ভ্যাকসিন পরীক্ষার জন্য পাঠানো হয় ঔষধ প্রশাসন অধিদপ্তরে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ভ্যাকসিনের লট, সামারি, তাপমাত্রা, ফিজিক্যাল প্যারামিটার সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়। মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, দেশে আসা করোনার ভ্যাকসিন নিরাপদ। ভ্যাকসিন নিয়ে গুঞ্জন ছড়ানো বন্ধের আহ্বান জানান তিনি। এই ভ্যাকসিনের লট রিলিজটা সেখানে টেস্ট করে লট রিলিজ দেওয়া হয়েছে। সেই লট রিলিজ সার্টিফিকেটটা আমরা নিয়েছি এবং আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করেছি এবং প্রত্যেকটা স্টেজে যে টেস্টগুলো করতে হয় আমরা কিন্তু লাইন বাই লাইন সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখেছি এবং ভ্যাকসিন ওয়্যার হাউসে যে টেম্পারেচার সেটা কিন্তু আমরা পর্যবেক্ষণে রেখেছি। ভারতের দেয়া উপহারের 20 লাখ ভ্যাকসিনও পরীক্ষা চলছে ছাড়পত্র দেওয়ার জন্য। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে করোনায় দেশে একদিনে আরও 14 জনের মৃত্যু হয়েছে।
আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 8,055 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় 14,401টি নমুনা পরীক্ষায় 515 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো 5,32,916 জনের। একদিনে সুস্থ হয়েছেন 447 জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 4,77,426 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 3.58, সুস্থতার হার 89.59 এবং মৃত্যুর হার 1.5। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আগামীকালের নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ আর উৎসবমুখর নির্বাচন করতে মহানগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার। তবে 31 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। এদিকে নির্বাচনের প্রতি জনগণের আস্থা নেই বলে বিএনপি দাবি করলেও আওয়ামী লীগ বলছে নগরবাসীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর হবে সিটি নির্বাচন। আলী আকবরের ক্যামেরায় চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট। বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এরই মধ্যে মহানগরীর 4টি স্থান থেকে 735টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহযোগিতায় প্রিজাইডিং অফিসারের মাধ্যমে প্রতিটি কেন্দ্রে পৌঁছানো হয় নির্বাচনী সামগ্রী। নির্বাচনে 735টি কেন্দ্রের 4,886টি কক্ষে চলবে ইভিএমে ভোট গ্রহণ। নির্বাচনকালীন নিরাপত্তা দিতে 7,772 পুলিশ, 25 প্লাটুন বিজিবি, র্যাবের 41টি টিম এবং 3,800 আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রয়েছে স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স। উৎসবমুখর পরিবেশে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে আশ্বস্ত করেছেন রিটার্নিং অফিসার। সর্বোপরি আমরা নগরবাসীকে এবং এই সিটির সম্মানিত ভোটারদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আগামীকালকে একেবারেই তারা শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা বাসায় ফিরে আসতে পারবে। সে ধরনের সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আগামীকালকে একটি উৎসবমুখর পরিবেশে এই সিটি নির্বাচনটি অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের আগ্রহ নেই। আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, অভিযোগ করা বিএনপির ব্যাধিতে পরিণত হয়েছে। আমরা চেষ্টা করতেছি ইলেকশন করার জন্য, জনগণ ভোট দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এরা বাধাগ্রস্ত করতেছে। এরা চায় না জনগণ ভোট দেয়, এরা চায় না একটা পরিচ্ছন্ন নির্বাচন হোক। আমরা চেষ্টা করে যাচ্ছি 27 তারিখ পর্যন্ত দেখি, কারণ বাংলাদেশের তো নির্বাচন ব্যবস্থার উপর জনগণেরও আস্থা নেই, বিশ্বের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা তাদেরও কোনো আস্থা নেই। অভিযোগ না করে মানুষের কাছে গেলেই তো পারে। এখন মানুষের জন্য কি করছে তারা, মানুষের জন্য কতটুকু তারা যখন ক্ষমতা ছিল কি করছে এ তো মানুষ জানে। তার আগুন সন্ত্রাস, তারপর আপনার মাগুরার নির্বাচন মানুষ তো ভুলে নাই। তো সুতরাং এরা তো এদের যে অর্জনগুলো দেখাবার জন্য সেরকম কিছু তারা আপনার প্রাণ দিতে পারছে। এবারে সিটি নির্বাচনে 41টি ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ মেয়র পদে 7 জন, ওয়ার্ড কাউন্সিলর 172 এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 57 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 19,38,706 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন অভিযোগ করেছেন, ভোটের আগের দিনও নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করে বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে বিএনপির প্রার্থীর অভিযোগকে ভোট বানচালের চেষ্টা দাবি করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবার অনুরোধ জানিয়েছেন। নৌকার প্রতি মানুষের আস্থা আছে, নৌকায় ভোট দেবে এবং নগরবাসী তাদের প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণের জন্য ওরা নালিশ দেওয়াতেই থাকবে, অভিযোগ করবে, অবস্থান করবে। জনসমর্থনহীন একটা সংগঠনে পরিণত হয়েছে এটা ভোট আসলে ওদের অনেক তালবাহানা শুরু হয়ে যায়। আজকে যে খবরটা আমি শুনেছি, আজকে রাতেও তারা এই এজেন্টদেরকে নিয়ে, কারণ লিস্টও তাদের যেহেতু আমরা এজেন্টের নাম জমা দিয়েছি, কাজে লিস্টও তাদের কাছে চলে গেছে। কাজে যেটা 2018 সালের নির্বাচনে তারা করেছিল, ঘরে ঘরে গিয়ে এজেন্টদেরকে তারা অ্যারেস্ট করেছে, এজেন্ট যেতে দেয়নি, এই কাজগুলোতে তারা লিপ্ত থাকবে। কাজে এই জায়গায় আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী যদি একটু কঠোর হতে পারত, তারা যদি তাদের পেশাদারিত্বের জায়গায় চলে আসতে পারত। 2 সপ্তাহ অধিক কাল সময় আমাদের নগরীতে আমরা
অসংখ্য চেকপোস্ট করেছি এবং এর ফল কিন্তু আমরা পেয়েছি। এর মাঝামাঝি সময় কিন্তু বলার মতো কোনো সহিংস ঘটনা, কোনো বলার মতো তেমন কিছু ঘটেনি। কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু আমরা যেরকম আশঙ্কা করেছিলাম সেটাকে আমরা নামাতে পেরেছি। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক হবে বলে আশা তাঁর। মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সিনিয়র সচিব। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব রকম ব্যবস্থা নিয়েছে কমিশন। নির্বাচন নিয়ে সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী 10,000 সদস্য দায়িত্ব পালন করবে বলে জানান মোহাম্মদ আলমগীর। এছাড়া 20 জন জুডিশিয়াল ও 40 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রে সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধ জানান ইসি সচিব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক, আমাদের প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, এবং যেহেতু ইভিএমে ভোট হচ্ছে, ইভিএমের কারিগরি সহায়তা দেওয়ার জন্য যে লোকজন সব এখন চট্টগ্রামে অবস্থান করছেন। সম্পূর্ণ প্রস্তুতি শেষ এবং অত্যন্ত আমরা আশা করি যে একটা সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন আগামীকাল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অবান্তর অভিযোগ এনে নিজেদের নির্বাচনে হেরে যাওয়ার কল্পকাহিনী নিজেরাই তৈরি করছে বিএনপি। নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, এদেশে ভোটের নামে প্রহসনের রেকর্ড একমাত্র বিএনপির। চট্টগ্রাম সিটি নির্বাচন শান্তিপূর্ণ হবে, জনগণ অবাধ ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলে আশ্বস্ত করেন তিনি। করোনার টিকা নিয়ে অপপ্রচার ও সংশয়বাদীদের প্রত্যাখ্যানের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি জানান, কোনো ব্যবসায়িক নয়, জনগণের স্বার্থেই করোনা ভ্যাকসিন সংগ্রহ করেছে সরকার। টিকার মতো স্পর্শকাতর ইস্যুতে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। তাদের দলীয় করোনা সংকট মোকাবিলায় ভ্যাকসিন ব্যবহার করা হবে এবং এখানে কোনো ব্যবসায়িক স্বার্থের যে অভিযোগ তোলা হচ্ছে এটা নিতান্তই অমূলক এবং ভিত্তিহীন। আমি বিএনপিকে এ ধরনের সেন্সিটিভ ইস্যুতে বিভ্রান্তিকর বক্তব্য না ছড়ানোর আহ্বান জানাচ্ছি। প্রত্যেকটি নির্বাচনে দেখা যায় তারা হেরে যাওয়ার আগে এই সকল অবান্তর অভিযোগ এনে নিজেরাই নিজেদের হেরে যাওয়ার পথ অবারিত করে, নিজেরাই নিজেদের হেরে যাওয়ার কল্পকাহিনী তৈরি করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের গ্রেফতার চলছে, তাদের ভয় ভীতি দেখিয়ে এলাকা ছাড়া করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব। এই সময় আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে দেয়া বক্তব্যে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কয়েক ঘন্টা বাকি থাকলেও এখনও নেতাকর্মীদের ধরপাকড় চলছে, এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ দিলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। অনুস্প্রতিম, কিন্তু এখন কেন্দ্র এবং মহানগরের চট্টগ্রামের নির্বাচন এইটা নিয়ে আশঙ্কা আছে। মাহবুব তালুকদার সাহেব বলছেন, তিনি উদ্বেগ প্রকাশ করছেন, আশঙ্কা প্রকাশ করছেন যে এটা একটা ফেয়ার নির্বাচন হবে কিনা। আমাদের প্রার্থী ডাক্তার সাদাত নিজে স্টেটমেন্ট দিয়েছে, 49 জন নাই তুলে নিয়ে যাওয়া হয়েছে আগে, আর 20 জনের লিস্ট তাদেরকে খোঁজা হচ্ছে, গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। কেন? কই আওয়ামী লীগের কাউকে তো গ্রেপ্তার করা হয়নি, আওয়ামী লীগের কারো বিরুদ্ধে তো মামলা দেওয়া হয়নি। চট্টগ্রামে 1000 বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কই প্রধান নির্বাচন কমিশনার? নিজের আত্মা বিক্রি করেছেন, আপনার লজ্জা করে না? বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনায় অনলাইনে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতির ঊর্ধ্বে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আজীবন দক্ষ সংগঠকের ভূমিকা পালন করেছেন। সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা এই আলোচনা সভায় আয়োজন করে, যাতে উপস্থিত ছিলেন খেলোয়াড় সহ ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয় হল খোলার পরামর্শ দিয়েছে প্রভোস্ট কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির নিয়মিত সভায় এই পরামর্শ দেওয়া হয়েছে। প্রভোস্ট কমিটির সুপারিশ ডিনস কমিটিতে যাবে, সেখান থেকে একাডেমিক কাউন্সিলে যাওয়ার পর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রভোস্ট কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ডক্টর AKM গোলাম রব্বানী বাংলাভিশনকে জানান, যেসব বিভাগ সেমিস্টার ফাইনালের তারিখ দিয়েছে সেসব বিভাগের শিক্ষার্থীদের ডেটা নেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগেই শিক্ষার্থীদের হলে তোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া ছাত্রত্ব শেষ এবং বহিরাগতদের ব্যাপারেও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রভোস্ট কমিটির সদস্য সচিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির একটি সভা ছিল। সেই সভা থেকে একটি সুপারিশ গ্রহণ করা হয় যে কোভিড সিচুয়েশন বিবেচনায় নিয়ে শুধুমাত্র হলে অবস্থানকারী এবং বসবাসরত মাস্টার্স শেষ পর্ব এবং অনার্স শেষ পর্বের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা গ্রহণের প্রয়োজনে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে হল খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য সভা থেকে একটি সুপারিশ গৃহীত হয়েছে। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। মঙ্গলবার সচিবালয়ে কথা বলেন তিনি। জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে একাধিক শিফটে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে, তবে পঞ্চম শ্রেণীকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ক্লাস নেওয়ার উপযোগী করে তুলতে বলা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় খোলা হলেও আগের মতো একসঙ্গে সবার ক্লাস নেওয়া হবে না। তিনি বলেন, সব বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়া হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ এরকম চিন্তা করতেছি, যে এর মধ্যে আমাদের পরিবেশ পরিস্থিতি একটু ভালো হলে আমরা স্কুল খুলে দেব। ধরেন ক্লাস 5 একদিন, ক্লাস 3, 4 একদিন, 1, 2 একদিন, এইভাবে পর্যায়ক্রমে আমরা করতে চাচ্ছি আর কি। তাহলে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যাটা কম থাকবে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমাদের জায়গার তখন আর অসুবিধা হবে না। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষক পর্যায় থেকে পর্যাপ্ত চাল সংগ্রহ করতে না পারায় বাজারে চালের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বাজার নিয়ন্ত্রণে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে বলেও জানান তিনি। চাল, আলু আর পেঁয়াজের প্রাপ্যতা ও দামের অস্থিরতা শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিকেলে একথা বলেন মন্ত্রী। গবেষণায় উঠে আসে বড় মিল মালিক ও ব্যবসায়ীদের অসম প্রতিযোগিতা এবং পণ্য উৎপাদনের তথ্য বিভ্রাটই বাজারে অস্থিরতার মূল কারণ। অস্থিরতা বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে। লাগামহীন চাল, আলু, পেঁয়াজ সহ সব ধরনের পণ্যের দর ঊর্ধ্বমুখী দামে পণ্য কিনতে নাভিশ্বাস মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের। মঙ্গলবার বিকেলে চাল, আলু ও পেঁয়াজের প্রাপ্যতা ও দামের অস্থিরতার সমাধান খুঁজতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল তাদের গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে। 1 মাসব্যাপী মাঠ পর্যায়ের এই গবেষণায় উঠে আসে পণ্যের দাম বাড়ার বিভিন্ন দিক। দ্রব্যের দাম বাড়ার জন্য অদৃশ্য হাতকেই দায়ী করেন গবেষকরা। বলেন, পণ্য উৎপাদন তথ্যে আছে অস্বচ্ছতা। ব্যবসায়ীরা বলেছে বরুর মৌসুমে চালের উৎপাদন কম হয়েছে, এটা সাপ্লাই কনস্ট্রেইন্ট। কিন্তু আমরা ক্রস চেক করেছি ফিল্ডে, সেখানে ফার্মাররা বলেছে যে উৎপাদন বেড়েছে, কৃষি সম্প্রসারণ বিভাগ বলেছে উৎপাদন বেড়েছে, বিবিএস বলেছে উৎপাদন বেড়েছে। বিগ ট্রেডার্স এবং মিলার্স তাদের অ্যাজাম্পশন হচ্ছে গভর্নমেন্ট যে ডাটাটা প্রডিউস করে তার 30% আবার এস্টিমেট করে, সে কারণে তারা আর্টিফিশিয়ালি বাজারে প্রাইসকে ইনফ্লুয়েন্স করতেছে বাড়ানোর জন্য। তো এটা ওয়ান অফ দ্য রিজন প্রাইস হাইকের ক্ষেত্রে। তো এই জন্য আমাদের তথ্য বিভ্রাট, বেসিক্যালি মিলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানান, এবছর কৃষক পর্যায় থেকে ধান সংগ্রহ সম্ভব হয়নি। গুদামে পর্যাপ্ত চাল না থাকায় সুযোগ নিয়েছে মিলার ও পাইকাররা। আমরা চালও কিনতে পারি নাই, মিলাররা চাল দেয় নাই, তারা বলছে চাল দিলে তাদের অনেক লস হচ্ছে। 6 লক্ষ টন ধান কেনা হয়েছিল আমনে, 6 লক্ষ টন, 6.5 লক্ষ টন, কিন্তু এই বছর 1 টনও কিনতে পারে নাই, শুধু দামের জন্য। বাজার দাম অনেক বেশি। পেঁয়াজের নতুন নতুন জাত বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। বলেন, বাজার নিয়ন্ত্রণে নেওয়া হবে কঠোর পদক্ষেপ।
এই যে মিলাররা এবং বিভিন্ন আড়তদাররা এবং পাইকাররা তারা যেভাবে লাভ করছে, এখানে সরকারের নিয়ন্ত্রণ খোলা বাজার অর্থনীতিতে অতটা নাই। তারপরেও মনিটরিং এবং কম বেশি নিয়ন্ত্রণ আমাদেরকে অবশ্যই করতে হবে এবং এই ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব বেশি। আমরা আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট, এখানে ডিজি আছেন, এবং খাদ্য মন্ত্রণালয়, আমরা মিলে সম্মিলিতভাবে বাজার আমরা পরিদর্শন করা, বাজার মনিটর করা এবং এই দাম একটা মানুষের সহনশীলতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক কর্মসূচি নিব। নাটোর, পাবনা, বগুড়া সহ 9টি জেলা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সিলেটের এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় হোস্টেল সুপার ও প্রহরীদের দায়িত্বে অবহেলার কথা উঠে এসেছে। ওই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের অবহেলা নিরূপণে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠান প্রধান হিসেবে কলেজের অধ্যক্ষও কোনোভাবে ধর্ষণের ঘটনার দায় এড়াতে পারেন না। কলেজ বন্ধ থাকা অবস্থায় প্রাক্তন ছাত্ররা হোস্টেলের সিট বা হোস্টেল সুপারের বাসভবন দখল করে থাকার কারণে গণধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার নেপথ্যে মূলত হোস্টেল সুপারদের তদারকির ঘাটতি ও দায়িত্ব অবহেলাই দায়ী। এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের অবহেলা নিরূপণে হাইকোর্টের নির্দেশে এই কমিটি গঠন করা হয়। 4 সদস্যের কমিটিতে ছিলেন সিলেটের জেলা ও দায়রা জজ, অতিরিক্ত মহানগর দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক। গত বছর 25 সেপ্টেম্বর সিলেটের টিলাগড়ে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে তুলে নিয়ে কলেজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ ওঠে ছাত্রলীগের একদল নেতাকর্মীর বিরুদ্ধে। করোনার সব রকম স্বাস্থ্যবিধি মেনে 18 মার্চ থেকে পূর্ণাঙ্গ রূপে আয়োজিত হবে 2021 অমর একুশে বইমেলা, জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। এদিকে শেষ পর্যন্ত বইমেলা শুরুর দিন তারিখ ঘোষণা করায় স্বস্তি ফিরেছে প্রকাশকদের মাঝে। বাঙালির বড় এক উৎসবের নাম অমর একুশে বইমেলা। সেই বইমেলা এবার হবে কিনা তা নিয়ে ঘোর শঙ্কা তৈরি হয়েছিল করোনার কারণে। ভার্চুয়ালি নয়, প্রচলিত নিয়মেই বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও করোনার কথা বিবেচনায় চূড়ান্ত করা যাচ্ছিল না দিন তারিখ। প্রকাশকরা দাবি রেখেছিল ফেব্রুয়ারিতে করার। সমাধান না পেয়ে আয়োজকরা পরামর্শ চায় প্রধানমন্ত্রীর কাছে। সোমবার প্রধানমন্ত্রীর সদর দফতর থেকে আসা নির্দেশনা অনুযায়ী 18 মার্চ থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। আমরা 28 দিনের বইমেলা করব এবং এ পর্যন্ত যদি কোনো রকম কোনো বিপত্তি না ঘটে তাহলে আমরা 14 এপ্রিল পর্যন্ত বইমেলা করব। তবে সেটা শেষ করাটা নির্ভর করবে প্রকাশক এবং যারা অংশগ্রহণ করবে তাদের উপরে, কেননা রোজা আছে, রোজার ব্যাপারটি নিয়ে আপত্তি উঠতে পারে, সেটা আমরা গ্রাহ্যে নেব। সাধারণ সুবিধার বাইরে এবার স্বাস্থ্যসেবাটা বিশেষভাবে বিবেচনায় নেব। এবছরও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের রেশ থাকবে, কিন্তু পাশাপাশি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে হে স্বাধীনতা শিরোনামে মেলাটির অন্য একটি দিক উন্মোচন করবে। বইমেলা আয়োজনে 3 তারিখ ঘোষণায় স্বস্তি ফিরেছে প্রকাশক মহলে। তবে মেলায় প্রকাশনা কম থাকবে বলে জানিয়েছেন তারা। করোনার সংকটের কথা বিবেচনায় স্টল ভাড়ায় ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রকাশকরা। এবারের বইমেলাটিকে অন্য কোনো বারের বইমেলার সাথে মেলানো যাবে না, কারণ এবারের বইমেলাটা একটা খুব চ্যালেঞ্জিং বইমেলা হবে। না পাওয়ার চেয়ে কিছুটা পাওয়া অনেক ভালো, ঠিক ওরকমভাবেই বলতে পারি যে বইমেলাটি যেহেতু অনিশ্চিতই হয়ে গিয়েছিল, সেহেতু ফেব্রুয়ারির চেয়ে মার্চ মাসকে খারাপ হলেও এখন আমরা এটাকে ভালো বলেই ধরে নেব আপাতভাবে। প্রস্তুতি সম্পন্ন, সবারই প্রস্তুতি আছে। আমি কিন্তু ফেব্রুয়ারিকে উদ্দেশ্য করেই প্রস্তুতি নিয়ে রেখেছি এবং আমার প্রস্তুতি সম্পন্ন, একেবারেই শেষ পর্যায়ে। তারপরও আমরা অন্যান্য বারের তুলনায় এবার থেকে কিছুটা কম বই প্রকাশিত হবে, এটাই স্বাভাবিক। আমরা চাচ্ছি শুধু আমাদের মেলার সময় আমাদের ভাড়াটা কমিয়ে দেওয়া হোক। বইমেলা কবে শেষ হবে এবং মেলার স্বাস্থ্যবিধি কি হবে, প্রকাশক ও আয়োজকদের মধ্যকার একটি সভায় তা চূড়ান্ত হবে বৃহস্পতিবার। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। কর্মমুখী শিক্ষার অভাবে দেশে শিক্ষিত বেকার বেড়েই চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসাবে দেশে মোট বেকারের 11.2% শিক্ষিত। এর মধ্যে উচ্চ শিক্ষিত বেকার 15.1%। এজন্য শিক্ষিতদের সরকারি চাকুরির মোহ এবং অদক্ষতাকে দুষছেন চাকুরিদাতারা। আর অর্থনীতিবিদরা বলছেন, এই সংকট উত্তরণে শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট সোহাগ আহমেদ, যার প্রতিদিনের সকাল শুরু হয়
চাকরির খবরের পাতায় চোখ বুলিয়ে। তবুও অধরাই থেকে যায় চাকরি নামের সোনার হরিণ। অনেকগুলা ভাইবা দেওয়ার পরও চাকরির কোনো দেখা পাচ্ছি না, যার ফলে আমার কাছে মনে হচ্ছে চাকরিটা একটা সোনার হরিণে পরিণত হয়েছে। এভাবে একরাশ হতাশা নিয়ে চাকরির বাজারে ঘুরে হয়রান মেহেদী, খালিদ, সুমন আর সোহাগও। প্রায়ই আড্ডায় তাই উঠে আসে নানান হতাশার গল্প। রয়েছে চাকরি না পাওয়ার বেশ তিক্ত অভিজ্ঞতাও। 24 বছরের পরিশ্রমের যে ফসল, আসলে ফসলটা শুধুই একটা ফলাফল, যে আমাদের পরীক্ষার রেজাল্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে ছেলে, সবাই ধরে রাখে যে তার একটা ভালো চাকরি হবে। তো চাকরি তো রিজিকের বিষয়। আমার ছোটবেলা থেকে ইচ্ছা সরকারি চাকরি করার, আর উদ্যোক্তার কথা যেটা বললেন সেটা আমার ইচ্ছা কখনোই ছিল না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার কালচারটা, এটাই মূলত সরকারি চাকরি কেন্দ্রিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হালনাগাদ তথ্য মতে দেশের শ্রমবাজারে প্রতি বছর নতুন যুক্ত হচ্ছে 20 লাখ মানুষ। জরিপ বলছে দেশে বেকারত্বের হার 4.2, যেখানে মোট বেকারত্বের 11.2% শিক্ষিত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGCর সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের হিসাবে জাতীয় উন্মুক্ত ইসলামী ও 43টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে 2019 সালে ডিগ্রিপ্রাপ্ত 38,76,114 জন, আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এর সংখ্যা 3,49,160 জন। উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বাড়ার পেছনে অদক্ষতা এবং মানসিকতাকেও দুষছেন নিয়োগদাতারা। আপনার গ্রাফিক্সে ভালো কাজ করছে বা সফটওয়্যারে ভালো কাজ করছে বা টেকনিক্যাল হ্যান্ড নো হাউটা তার অনেক বেশি, এবং সাথে যখন তার ইংলিশ কমিউনিকেশন বা আদার ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনগুলো অনেক ভালো থাকছে, সে কিন্তু কখনোই বেকার থাকছে না। এবং আপনি ফ্রিল্যান্সিংয়ের একটি ধারা কিন্তু বাংলাদেশে চালু হয়েছে। পার্টিকুলার প্রাইভেট সেক্টরে যারা রিক্রুট করে তারা কিন্তু আসলে শুধুমাত্র তার একাডেমিক ডিগ্রিটা দেখে না। একাডেমিক ডিগ্রিটা তার জন্য আসলে অনেক গৌণ একটা ব্যাপার। তারা আসলে স্কিল দেখে, তার পার্সোনালিটি দেখে, সে আসলে তার লিডারশিপ ক্যাপাবিলিটি আছে কিনা। যে কোনো সরকারি চাকরির স্যালারি প্রাইভেট সেক্টর থেকে বেশি, এই জন্য অনেকেই আসলে প্রাইভেট সেক্টরে জয়েন করতে চায় না। অর্থনীতিবিদরা বলছেন কর্মদক্ষ করেই তৈরি করতে হবে শিক্ষার্থীদের, প্রয়োজনে বাড়াতে হবে শিক্ষার মান। আমাদের যে ধরনের কর্মক্ষেত্র তৈরি হচ্ছে, শিল্প, কল কারখানা, সেবা খাত যেদিকে যাচ্ছে, আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা কিন্তু সেই উন্নয়নের জন্য যে ধরনের লোকবল প্রয়োজন তা দিতে পারছে না। এবং এই কারণেই আমাদের যে স্পেশালাইজড বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, তার আওতা বাড়াতে হবে। বেকারত্বের হার কমাতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার তাগিদ অর্থনীতিবিদদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বরগুনার পাথরঘাটার পৌরসভা নির্বাচনে প্রচারণার সময়ে ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন পুলিশ ও সাংবাদিক সহ অর্ধশতাধিক। মঙ্গলবার বিকেলে তালতলা এলাকায় নির্বাচনী প্রচারণার বের হন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল। এ সময় তার উপর হামলা চালায় আওয়ামী লীগ সমর্থকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শুরু হয় ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়া। পাথরঘাটা গোল চত্বরে আওয়ামী লীগ সমর্থিত বিদ্রোহী প্রার্থীর মধ্যে সমর্থকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা দেওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এ সময় দুই পক্ষের হামলায় পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন সহ আহত হন 7 পুলিশ সদস্য ও 5 সাংবাদিক। পরে পুলিশ ফাঁকা গুলি করে ধাওয়া দিলে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। কর ফাঁকি রোধে আমদানি রপ্তানি পণ্যের উপর নজরদারি বাড়াতে কাস্টমস কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। একই সাথে রাজস্ব ও সেবা ব্যবসা বান্ধব করতে ব্যবসায়ীদের ওজর আপত্তি ও চাহিদা বিবেচনায় যৌক্তিক নীতি বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সকালে এক সেমিনারে ভিডিও কনফারেন্সে অর্থমন্ত্রী জানান, আমদানি রপ্তানি কাগজপত্রে যে পণ্য দেখানো হয় তার চেয়ে কম বা বেশি পরিমাণ পণ্য আনা নেওয়া হয়। শুল্ক ফাঁকি প্রতিরোধে স্ক্যানারের ব্যবহার বৃদ্ধি সহ অটোমেশন কার্যক্রম জোরদারের নির্দেশ দেন তিনি। এফবিসিসির সভাপতি শেখ ফজলে ফাহিম করের আওতা বাড়ানো এবং ব্যাংকিং চ্যানেলের বাইরে লেনদেন হওয়া ও মূল অর্থনীতিতে ফিরিয়ে আনতে সমন্বিত কাঠামো তৈরির তাগিদ দেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনার রহমতুল মুনিম জানান, আমদানি রপ্তানিতে স্বচ্ছতা নিশ্চিতে আরও 13টি স্ক্যানার কেনা হবে। কর হলে 2 লাখ টাকার বেশি হলে ই পেমেন্টের মাধ্যমে পরিশোধের বিধান 1 জুলাই থেকে কার্যকর হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট ভারতের 72তম প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশ নিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণে মঙ্গলবার প্রথমবারের মতো বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্ট প্যারেডে অংশ নেয়। এর নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ শাহনুর শাওন।
রাজপথে আয়োজিত ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস প্যারেডের প্রধান অতিথিকে ওই কন্টিনজেন্ট সালাম প্রদর্শন করেন। আগামী ৩০ জানুয়ারি তারা দেশে ফিরবেন। ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই অংশগ্রহণ দুই দেশের সশস্ত্র বাহিনী সহ সব রাষ্ট্রীয় পর্যায়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সিলেটে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসা ও বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য ফেরত ২৮ প্রবাসীর শরীরে করোনা পজিটিভ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা থেকে জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ৭ সদস্যের একটি বিশেষ টিম সিলেটে পৌঁছে প্রবাসীদের শারীরিক তথ্য ও প্রয়োজনীয় নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। করোনা দ্বিতীয় ঢেউয়ে নতুন ধরন শনাক্তের পর সিলেটে এ পর্যন্ত সহস্রাধিক যুক্তরাজ্য প্রবাসী দেশে ফিরেছেন। নেগেটিভ সনদ সাথে নিয়ে আসা ২১ জানুয়ারি তারা বাংলাদেশ বিমানে BG202 ফ্লাইটে সিলেট ফেরেন। ওই দিন আসা ১৫৭ জন যাত্রীকে সিলেটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে ৪ দিনের জন্য বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। রবিবার তাদের নমুনা সংগ্রহের পর সোমবার রাতে করোনা পরীক্ষায় তাদের পজিটিভ রিপোর্ট আসে। তাদের সিলেট শহরতলির খাদিমপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃতীয় লিঙ্গের জীবনমান উন্নয়নে নরসিংদীর মাধবদীতে দুই উদ্যোক্তা রত্না ও মিমকে পুনর্বাসনের লক্ষ্যে ত্রিনয়ন রূপশিল্প নামে একটি ব্যতিক্রমধর্মী রূপচর্চা কেন্দ্র গড়ে দিয়েছেন নরসিংদী জেলা প্রশাসক। মাধবদী থানার প্রেস ক্লাবের উদ্যোগে এবং নরসিংদী জেলা প্রশাসনের অর্থায়নে এর উদ্বোধন করা হয়। মাধবদী বাজার বড় মসজিদ রোডে ইসলাম প্লাজায় প্রতিষ্ঠিত রূপচর্চা কেন্দ্রটি উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। উদ্বোধন শেষে দোয়া ও দুই উদ্যোক্তার সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে মাধবদী পৌরসভার হলরুমে তৃতীয় লিঙ্গদের জীবনমান উন্নয়নে কর্মমুখী প্রকল্পে অন্তর্ভুক্তকরণের নিমিত্তে স্থাপিত পার্লার ত্রিনয়ন রূপচর্চা এর উদ্বোধনী প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক। ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশন ITFC এবং প্রাইম ব্যাংক বাংলাদেশের SME খাতে সহায়তার জন্য $15 মিলিয়ন মুরাবাহা ফিন্যান্সিং সুবিধা সই করেছে। ITFCর প্রধান নির্বাহী হানি সালেম সানাবল এবং প্রাইম ব্যাংকের ভারপ্রাপ্ত MD ফয়সাল রহমান চুক্তিতে সই করেন। ITFC ধারাবাহিকভাবে বাংলাদেশের স্থানীয় ব্যাংকগুলোর মাধ্যমে বেসরকারি খাতে আর্থিক সহায়তা করছে। এর অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ এবং অন্যান্য OIC সদস্য দেশগুলোর SME-গুলো বর্তমানে করোনা ভাইরাস মহামারীর অর্থনৈতিক প্রভাব থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরেকবার জানি। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধ করা না গেলে ভবিষ্যতে আরও বেশি মহামারীর কবলে পড়তে পারে বিশ্ব, বললেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি উন্নয়নের 6 দফা প্রস্তাব। কাল রাজধানীতে করোনা টিকা উদ্বোধন সারা দেশে শুরু। 7 ফেব্রুয়ারি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ভ্যাকসিন নিরাপদ, দাবি ওষুধ প্রশাসনের। কাল চট্টগ্রাম সিটি নির্বাচন, 735টি কেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ। পাল্টাপাল্টি অভিযোগ প্রধান দুই মেয়র প্রার্থীর। প্রতিযোগিতামূলক নির্বাচনে আশায় ইসির। মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয় হল খুলে দেওয়ার সুপারিশ। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে খুলে দেওয়া হতে পারে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। চালের দাম নিয়ন্ত্রণ সম্ভব হয়নি, কৃষকের কাছ থেকে সংগ্রহে ব্যর্থতায়, জানিয়েছেন কৃষিমন্ত্রী। মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।